চালক শ্রমিক সাথে সংঘর্ষের জেরে ভোলায় ৩টি অটোরিকশায় আগুন। বরিশালে শিক্ষার্থী শ্রমিক সংঘাতের পর ১৭ রুটে বাস চলাচল বন্ধ। কালকে রূপতলি অফিস জ্বালাই দিয়েছে, 2টা গাড়ি একটা জ্বালাই দিয়েছে। আমরা এই যানবাহনের নিরাপত্তা রক্ষার জন্য আমরা গাড়ি চালাবো না। বরগুনা জেনারেল হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও জীবাণুনাশক ব্যবহারের অভিযোগ, স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা। তদন্তের দাবি সচেতন নাগরিক সমাজের। এই ঔষধগুলো যারা ব্যবহার করছে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। শুষ্ক মৌসুমে মেঘনার ভাঙনে দিশেহারা তীরবর্তী মানুষ। ব্রাহ্মণবাড়িয়ায় বিলীন একের পর এক গ্রাম। স্থায়ী সমাধান চান ক্ষতিগ্রস্তরা। স্বাগত সবাইকে, আমন্ত্রণ সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। ভোলায় দ্বিতীয় দিনের মতো সংঘর্ষে জড়িয়েছে বাস শ্রমিক ও সিএনজি চালকরা। চলছে ধাওয়া পাল্টা ধাওয়া, আগুন দেয়া হয়েছে আরও 3টি সিএনজিতে। এর আগে মঙ্গলবার রাতে জেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডের বাস শ্রমিকদের সাথে সিএনজি চালকদের সংঘর্ষ হয়। দুপক্ষের সংঘর্ষে 2টি বাস ও কয়েকটি সিএনজিতে আগুন দেওয়া সহ ভাঙচুর করা হয় 10টি বাস ও সিএনজিতে। এর প্রতিবাদে ভোর থেকে ভোলার সকল রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলার বাস মালিক সমিতি। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেকে ছোট যানবাহনে ছুটছেন কর্মস্থলে, সেখানেও রয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। বাস মালিক সমিতির নেতাদের দাবি, দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। পুলিশ জানায়, সংঘর্ষে দুপক্ষে প্রায় 50 জন আহত হয়েছে। রাতেই পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল সাহা। বিকাশ, নতুন করে সংঘর্ষের কারণটা আসলে কি, সেখানে এখন কি পরিস্থিতি জানতে চাই আপনার কাছে। আসলে গত রাতে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, যে দফায় দফায় যে সংঘর্ষের ঘটনা, এটি আসলে সকালেও কিন্তু পরিস্থিতি স্বাভাবিক ছিল। আমরা সকালেও কিন্তু দেখতে পেয়েছি যে পরিস্থিতি খুবই স্বাভাবিক ছিল, কিন্তু বাস চলাচল বন্ধ ছিল। কিন্তু 11টার পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সিএনজির কয়েকজন চালক আসলে তারা আসলে তখন বাস শ্রমিকদের সাথে আবারও সংঘর্ষে জড়ায় এবং ধাওয়া পাল্টা দেওয়া চলে বেশ কিছুক্ষণ এবং পরবর্তীতে 3টি সিএনজিতে আগুন দেওয়া হয়। এছাড়াও কয়েকটি সিএনজি ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় আসলে আহত সম্পর্কে আসলে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে আমরা আসলে সেই বিষয়ে জানার চেষ্টা করছি, কিন্তু এখন পর্যন্ত আহত কেউ হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। এখন পরিস্থিতি বিষয়টা আমরা যে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ডে রয়েছি, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী, র্যাব সহ বিপুল সংখ্যক কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সদস্যরা সেখানে রয়েছেন এবং তারা কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক অবস্থা রেখেছে। তবে পরিস্থিতি কিন্তু এখনো থমথমে অবস্থা রয়েছে এবং যে কোনো সময় আবারও ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটতে পারে। এছাড়াও আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন তারা কিন্তু বেশ কিছু লোক একসাথে জড়ো হওয়ার সাথে সাথে তারা কিন্তু সেখান থেকে লোকজনকে সরিয়ে দিচ্ছেন এবং তারা আইন শৃঙ্খলা বাহিনী আসলে চাচ্ছে না যে নতুন করে আর কোনো সংঘর্ষের ঘটনা যাতে ঘটে। সোহার। বিকাশ, ধন্যবাদ। বাস শ্রমিকদের সাথে শিক্ষার্থীদের মারামারির জেরে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের 17টি রুটে বাস চলাচল বন্ধ। চরম দুর্ভোগে যাত্রীরা। ধর্মঘটের কারণে সকাল থেকে বরিশাল ও ঝালকাঠির টার্মিনালগুলো থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। স্থানীয়রা জানায়, মঙ্গলবার বরিশাল বিএম কলেজের এক ছাত্রীর কাছ থেকে 75 টাকার বদলে 110 টাকা ভাড়া আদায় করা হয়। এই ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বিএম কলেজের ছাত্ররা রূপাতলীর বাস টার্মিনালে ভাঙচুর চালায়। এতে ঝালকাঠি বাস মিনিবাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে। তাদের এই সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন রুটের যাত্রীরা।
যে সময় স্টুডেন্ট থাকে ওই সময় হাফ ভাড়া, যে সময় চাকরি করে ওই সময় রেগুলার, যে কোনো সময় আইয়া স্টাফেরে মারধর করে, গাড়ির গ্লাস ভাঙে। আপনার কালকে রূপতলি অফিস জ্বালাই দিয়েছে 2টা, গাড়ি একটা জ্বালাই দিয়েছে। ডেলি ডেলি আমরা অ্যাসাল্ট হইতে আছি, গাড়ির উপর হামলা হইতে আছে, তাদের সমস্ত দাবি দাবি মানার পরেও অতএব আমরা এই যানমালের নিরাপত্তা রক্ষার জন্য আমরা গাড়ি চালাবো না। এই বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, আপনি তো সেখানে সকাল থেকে আছেন, আমাদেরকে একটু জানাবেন যে কোন রুটে কি কোনো রকম বাস চলাচল করছে না এবং সেক্ষেত্রে যাত্রীরা আসলে বিকল্প কোন উপায়ে যাতায়াত করছেন, জানাবেন। সোহার, অভ্যন্তরীণ রুটের যে বাসগুলো রয়েছে সেগুলো সকাল 6টা থেকেই বন্ধ হয়ে গেছে এবং বাসগুলো বন্ধ থাকার কারণে যারা দূর দূরান্তের যাত্রীরা রয়েছেন তারা ভোগান্তিতে আছেন এবং তারা কিন্তু চেষ্টা করছেন তাদের গন্তব্যে যাওয়ার জন্য। এই গন্তব্য যেতে তাদের দুর্ভোগী পড়তে হচ্ছে। আমরা দু একজন যাত্রীর সাথে একটু যদি কথা বলার চেষ্টা করি যে আসলে তারা কোথায় যাবেন এবং কোন কী ভোগান্তিতে পড়ছেন, একটু কথা বলি যে আপনি কোথা থেকে আসছেন এবং কোথায় যাবেন, কী ভোগান্তিতে? আমরা চাঁদপাশা থেকে আসছি, আমরা বাগেরহাটে যাব। কি ভোগান্তি? এখন গাড়ি চলে না, সেই জন্য তো আমরা ভোগান্তিতে পড়ছি। আসলে স্যার, এই রকমের যারা আসলে অনেক যাত্রী রয়েছে যারা বিভিন্ন গন্তব্যে যাবেন এবং তারা আসলে যেতে পারছেন, একটু বলবেন কোথা থেকে এসছেন এবং কোথায় যাবেন? আমরা আছি ভোলা থেকে, ভোলা তজুমুদ্দিন। আমরা যাবো হলো আপনার সাতক্ষীরা। কি ভোগান্তি? কি ভোগান্তিতে আছে? এই যাবার জন্য কোনো পরিবেশ পাচ্ছি না, যাবার মতো কোনো গাড়ি ঘোড়া এখন বন্ধ, স্ট্রাইক দিয়েছে। আমরা এখন যাব কি করে? আসলে যারাই এখানে আসছেন সবাই কিন্তু বরিশাল রূপাতলী বাস টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে আসছেন এবং তারা কাঙ্ক্ষিত পরিবহনটি না পেয়ে কিন্তু দুর্ভোগে পড়ছেন এবং যেসব বিকল্প যানবাহন এখানে পাওয়া যাচ্ছে, ইজি বাইক বা সিএনজি যেগুলো রয়েছে, তারাও কিন্তু ঝোপ বুঝে কোপ দেওয়ার মতো অবস্থা, তারা ভাড়া বাড়িয়ে দিয়েছেন। অর্থাৎ যারা সাধারণ যাত্রীরা আছেন তারা সব মিলে ভোগান্তিতে আছেন। সোহার। কাউসার, ধন্যবাদ। রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের ফলে সকাল থেকে সারা দেশে চালু হয়েছে ট্রেন চলাচল। ধর্মঘট তুলে নেওয়ার পর সকাল 6টা থেকে ট্রেন চলাচল শুরু হয় রাজশাহীতে। পশ্চিমাঞ্চল রেলওয়ে জানিয়েছে সকাল 6টা 5 মিনিটে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় সাগরদাড়ি এক্সপ্রেস, এরপর 6টা 50 মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় মধুমতি এক্সপ্রেস এবং 7টায় বনলতা এক্সপ্রেস। মধ্যরাতে ধর্মঘট প্রত্যাহার হওয়ায় অনেক যাত্রী বিষয়টি জানতেন না, সে কারণে সকালের দিকে ছেড়ে যাওয়ার ট্রেনগুলো অনেক আসন ফাঁকা ছিল। এছাড়া চট্টগ্রাম ও খুলনা থেকে ছেড়ে যাচ্ছে আন্তনগর ও এক্সপ্রেস ট্রেনগুলো, তবে শিডিউল ঠিক হতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে পূর্বাঞ্চল রেলওয়ে। সকাল থেকেই যথারীতি টিকিট বিক্রি হচ্ছে। এছাড়া খুলনা, সিলেট ও ময়মনসিংহ রুটের ট্রেনগুলো শিডিউল সামাল দেওয়ার চেষ্টা করছে সকাল থেকে। লিখিত প্রজ্ঞাপন দিব এই নিরিখে মুজিবুর রহমান ভাই সারা বাংলাদেশ সকল রানিং স্টাফকে নির্দেশ দিয়েছেন স্ব কাজে ফিরে যাওয়ার জন্য। তাই আমরা স্ব কাজে ফিরে এসেছি। আমাদের দাবি দেওয়া মেনে নিছে, মৌখিক আশ্বাস দিছে, আজকে সম্ভবত প্রজ্ঞাপন আসবে। প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করেছে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। সকাল 8টা থেকে খুলনা নগরীর খালিশপুরে 3টি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন শুরু হয়েছে। সংগঠনের এক নেতা গ্রেফতারের প্রতিবাদে গত 3 দিন বিভাগের ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ ছিল। এতে খুলনা ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের 16 জেলায় বন্ধ হয়ে যায় জ্বালানি তেল সরবরাহ। মঙ্গলবার থেকে বিভিন্ন জেলায় দেখা দেয় সংকট। বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় 5 আগস্টের পর একটি মামলা দায়ের হয়। ওই মামলায় রোববার খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেফতার করা হয়। তার মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করছিল বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতালে ব্যবহার হচ্ছে মেয়াদোত্তীর্ণ অ্যান্টিসেপটিক ওষুধ, যা ধরা পড়েছে যমুনার ক্যামেরায়। এ নিয়ে সদুত্তর মেলেনি সংশ্লিষ্টদের। ভারপ্রাপ্ত সিভিল সার্জন বলছেন, স্পর্শকাতর জায়গায় ব্যবহৃত হয় কিছু অ্যান্টিসেপটিক, তাই ব্যবহার করা যাবে না মেয়াদোত্তীর্ণ জীবাণুনাশক। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতাল তত্ত্বাবধায়কের। বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতাল উপকূলীয় এই জেলার 10 লাখেরও বেশি মানুষের চিকিৎসা সেবায় প্রধান ভরসা।
সরকারি এই হাসপাতালে অ্যান্টিসেপটিক সহ বিভিন্ন ধরনের মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহারের অভিযোগ পেয়ে অনুসন্ধানে যমুনা টেলিভিশন। শুরুতেই প্রসূতি ওয়ার্ডের সেবিকাদের ডিউটি রুমে মেডিসিন ট্রেতে মিলল মেয়াদ উত্তীর্ণ অ্যান্টিসেপটিক হ্যান্ডরাব সলিউশন, যার মেয়াদ শেষ হয়েছে গত বছরের আগস্টে। একই ট্রেতে একটি অ্যান্টিসেপটিক ক্রিম, যার মেয়াদের তারিখের অংশটুকুই ছিঁড়ে ফেলা। ট্যাক্সিচাল আমরা মেয়াদের জন্য নিজেরা হাত ধোয়ার জন্য এটা সাপ্লাই নাই, এটার ভিতরে নিয়ে গেল একটু আগে। হ্যাঁ, এটা ইউজ করলে এর কোনো সমস্যা নেই। একজন গর্ভবতী মায়ের সেনসিটিভ জায়গায় এটাকে ইউজ করা হয়, সেইটা কেন আপনার আমার কর্তৃপক্ষ আছে, তাদের সাথে আপনি কথা বলেন নিয়ে। এরপর যমুনার ক্যামেরা লেবার ওয়ার্ডে ফ্রিজের মধ্যে মিলল 2 ধরনের মেয়াদ উত্তীর্ণ ইনসুলিন। এটার নাম কি? গাইনি ও প্রসূতি বিভাগের দায়িত্বে থাকা জুনিয়র কনসালটেন্ট মাহবুবুর রহমানের কক্ষেও দেখা যায় মেয়াদ উত্তীর্ণ অ্যান্টিসেপটিক হ্যান্ডরাব সলিউশন। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। সরকারি হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ অ্যান্টিসেপটিক ও ওষুধের ব্যবহারের ঘটনা গুরুত্বের সাথে খতিয়ে দেখার তাগিদ সচেতন নাগরিকদের। কর্তৃপক্ষ দেখেও যদি না দেখার ভান করে থাকে এবং এই ঔষধগুলো যারা স্টোরে রেখেছে বা এই ঔষধগুলো যারা ব্যবহার করছে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। ভারপ্রাপ্ত সিভিল সার্জন বলছেন, দুটি অ্যান্টিসেপটিক সেনসিটিভ জায়গায় ব্যবহার করা হয়, কোনোভাবেই সেখানে মেয়াদ উত্তীর্ণ অ্যান্টিসেপটিক ব্যবহার করা যাবে না। 1 নম্বরে ক্লোরোহেক্সিডিন ক্রিম আর 2 নম্বরে জার্মিকট, যেটা ক্লোরোহেক্সিডিন গ্লুকোনেট সলিউশন, এটার কথা বলতেছেন। মেয়াদ উত্তীর্ণ হিসাবে এই দুটার কোনোটা ইউজ করা উচিত না। এগুলো সেনসিটিভ জায়গাতে ইউজ হয় ওষুধগুলা, তো কোনো ওষুধই আসলে মেয়াদ উত্তীর্ণ ব্যবহার করা উচিত না। বিষয়টি হাসপাতালের তত্ত্বাবধায়কের নজরে আনার পর খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। আমার নলেজে আসলো, আমি খোঁজ নিয়ে দেখব, যদি এরকম কেউ করে থাকে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং সামনে যাতে না করতে পারে সেটার জন্য আমরা সব ধরনের পদক্ষেপ নেব। বরগুনা 250 শয্যা হাসপাতালে প্রতিদিন গড়ে রোগী ভর্তি থাকে 400 থেকে 500। বহির্বিভাগে সেবা নেন 800 থেকে 900 মানুষ। জাহিদ হাসান, যমুনা নিউজ। দুর্নীতি বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধে গণশুনানি চলছে কুমিল্লায়। সকাল 10টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন এই গণশুনানি শুরু হয়। এতে কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন বলেন, প্রধান আকাঙ্ক্ষা ন্যায় বিচার হলেও আমরা এক ধরনের অবিচার লালন করি। 5 আগস্ট ঘটল গণশুনানি, চলবে বিকেল 4টা পর্যন্ত। দুদক এর আগে 170টি গণশুনানি করলেও বর্তমান কমিশনের এটিই প্রথম শুনানি। আগামীকালের গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ কুমিল্লার সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সামনে তুলে ধরা হবে। ব্রাহ্মণবাড়িয়ায় প্রমত্তা মেঘনা নদীতে অসময়ে তীব্র ভাঙন শুরু হয়েছে। হারিয়ে যাচ্ছে নবীনগর উপজেলার একের পর এক গ্রাম। ঝুঁকিতে রয়েছে আরও শতাধিক পরিবার ও কৃষি জমি। ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নদী তীরবর্তী এলাকা। অসময়ের তীব্র ভাঙনে মেঘনায় বিলীন হচ্ছে কৃষি জমি, বসতভিটা সহ বিভিন্ন স্থাপনা। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব লাপাং, নয়াহাটি, মধ্যের চর সহ উপজেলার 6টি পয়েন্টের নদী পারের বাসিন্দারা। ঝুঁকিতে রয়েছে তীরবর্তী এলাকার আরও শতাধিক পরিবার। ভাঙনের তীব্রতা আঁচ করে ঘরের টিন, আসবাবপত্র সহ প্রয়োজনীয় সামগ্রী সরিয়ে নিচ্ছেন অনেকে। দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের। হঠাৎ করে ভাঙে ডাইবা যায় আর কি, মাটি নিচের উঁচু ডাইবে পানি, এরপর ভাঙে বেলা মনে আওতা একটা ছুটে, এই আওতার ছুটে ভাঙবে খালি 10 কানি 15 কানি 20 কানি একবার গায়ে বুঝে গেছে। কিন্তু এটার জন্য কেউ কোনো আগ্রহ নিতেছে না, কেউ নজর দিতেছে না যে কাজ করার জন্য, বাঁধ দেওয়ার জন্য। জমি শ্বাস করতে পারি না, কিছু করতে পারি না, জমি সব গাঙ্গে নিয়ে আসতেছে। অন্তপক্ষে বিরিবাদ দাও যদি কিছুটা দিয়া আমরা একটু সহযোগিতা করে, আল্লাহ দিলে আমরা কেউ টিকে থাকতে পারবো জন্মভূমি দেশের মাঝে। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানান, প্রকল্প পাশ হবার পর নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। 500 কোটি টাকার প্রজেক্ট আমাদের শুধু নবীনগর উপজেলার জন্য বরাদ্দ, আমরা রোধ করতে সক্ষম হব।
ভাঙন রোধে সংশ্লিষ্ট দফতরে জমা দেয়া হয়েছে বড় প্রকল্প। বাস্তবায়ন হলে দ্রুত সমাধানের আশ্বাস পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার। এই অঞ্চলগুলো কেদারখোলা থেকে 22 মঞ্জা এগুলো অংশে আমাদের প্রোটেক্টিভ ওয়ার্কের সাজেশন ছিল, সেই অনুযায়ী আমরা একটা সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্পের অধীনে একটা বড় প্রকল্প বোর্ডে সাবমিট করি এবং সেটা বোর্ডে যাচাই বাছাই করে সেটা মন্ত্রণালয় রয়েছে, যেটা ওখানে প্রক্রিয়াধীন রয়েছে। তো এই প্রকল্পটা যদি বাস্তবায়ন করা যায় সেক্ষেত্রে এখানকার সমস্যাগুলো সমাধান হবে। ভাঙন ঠেকাতে স্থায়ী প্রকল্পের মাধ্যমে সমাধান চান ভুক্তভোগীরা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দর্শক, এখানে এখনকার মতো শেষ করছি সংবাদ সারাদেশ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।